আসসালামু আলাইকুম। মানুষের অঙ্গ-প্রত্যঙ্গের ব্যবসার কথা তো আমরা সবাই জানি। কোথাও সাধারণ মানুষের হার্ট, কোথাও কিডনি, আবার কোথাও চোখ নিয়ে অবৈধ ব্যবসা তো চলতেই থাকে। কিন্তু ২০১১ সালে তামিলনাড়ুতে এমন এক ভয়াবহ ক্রাইম ঘটে যা কেউ কল্পনাই করতে পারে না। সেই ঘটনাকেই কেন্দ্র করে নির্মিত হয় এজেন্ট সাই নামক একটি মুভি, যা ২০২১ সালে মুক্তি পায়। এই মুভিটি আজকের ভিডিওতে এক্সপ্লেন করব। মুভির শুরুতেই আমরা দেখতে পাই এজেন্ট সাই ওরফে এজেন্ট সাই শ্রীনিবাস আত্রেয়াকে মাঝরাতে এক ছেলে ডাকতে আসে। দেখে স্পষ্ট বোঝা যায় ছেলেটি খুব টেনশনে আছে। ছেলেটি জানায় আত্রেয়ার জন্য কল এসেছে। আত্রেয়া কল রিসিভ করতেই তার মামা জানায় তার মা মারা গেছে। খবরটা শুনে আত্রেয়ার মাথায় বাজ ভেঙে পড়ে আর সে তাড়াতাড়ি বাড়িতে চলে যায়। কিন্তু বাড়ি গিয়ে দেখে তার আসার আগেই মামা তার মায়ের সৎকার করে ফেলেছে। শেষবারের মতো মায়ের মুখ দেখতে না পাওয়ায় আত্রেয়া কান্নায় ভেঙে পড়ে। এর পরের সিন শিফট হয় বর্তমানে। এখন আত্রেয়া একজন ডিটেকটিভ, ছোটোখাটো কেস সলভ করে বেড়ায়। কোথাও কোথাও থেকে তো পুলিশ ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। আত্রেয়ার একজন অ্যাসিস্ট্যান্ট রয়েছে, মেয়েটির নাম স্নেহা। আত্রেয়া যতবার কেস সলভ করে ফেসবুকে পোস্ট করার জন্য ক্রিমিনালের সাথে সেলফি তোলে। একদিন আত্রেয়ার বন্ধু শিরিষ আসে তার সাথে দেখা করতে। শিরিষ একজন নিউজ রিপোর্টার। শিরিষ জানায় সে আত্রেয়ার কাছে সাহায্য চাইতে এসেছে। কী বিষয়ে জিজ্ঞেস করলে শিরিষ জানায় নেল্লোর জেলায় প্রতিদিন কমপক্ষে 5টি করে আনক্লেম ডেড বডি পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, বডিগুলোর মিসিং রিপোর্টও হয় না। সুইসাইড নাকি মার্ডার কিছুই জানা যায় না। আনক্লেম ডেড বডির সেকশন অনুযায়ী 1 সপ্তাহ বডি রাখার পরও কোনো পরিচয় পাওয়া না গেলে গভর্নমেন্ট হসপিটালের রুলস অনুযায়ী সমস্ত ফর্মালিটি পূরণ করে একটি অটোপসি রিপোর্ট তৈরি করে এবং লাশের সৎকার করে দেয়। শিরিষ এই কেসটি নিয়ে আরও তদন্ত করতে চায়, কিন্তু কাজের প্রেসারে হয়ে ওঠে না। তাই সে চায় আত্রেয়া এই কেসটি তদন্ত করুক। জীবনে প্রথমবার এত বড় কেস পেয়ে আত্রেয়া খুব খুশি। তাই সে কিছু না ভেবেই রাজি হয়ে যায়। এর পরের দৃশ্যে দেখানো হয় মাঝরাতে আবার আত্রেয়ার কাছে শিরিষের কল আসে। শিরিষ জানায় নেল্লোরের কাছে ভেনকাটাচালাম ব্রিজের পাশে এক ডেড বডি পাওয়া গেছে। আত্রেয়া অবাক হয়ে যায়, তাড়াতাড়ি স্নেহাকে কল করে। স্নেহা কল রিসিভ না করলে আত্রেয়া একাই চলে যায় ইনভেস্টিগেশন করতে। ব্রিজের কাছে গিয়ে আত্রেয়া একটি সাদা রঙের কার দেখতে পায়। এরপর ডেড বডির কাছে গিয়ে ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখতে থাকে। এমন সময় পুলিশ আসে। ডেড বডির পাশে আত্রেয়াকে দেখে খুনি ভেবে অ্যারেস্ট করে। এর পরের দৃশ্যে দেখা যায় থানায় আত্রেয়া, শিরিষ ও স্নেহা সবাই মিলে পুলিশকে বোঝানোর চেষ্টা করে ব্যর্থ হয়। তাই বাধ্য হয়ে আত্রেয়াকে জেলের মধ্যেই থাকতে হয়। ইতিমধ্যে আত্রেয়া জেলের সব কয়েদির সাথে বন্ধুত্ব করে ফেলেছে। মাঝরাতে জেলে আরও একজন কয়েদিকে আনা হয়, মধ্যবয়স্ক একজন লোক। খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিল দেখে আত্রেয়া কৌতূহলবশত লোকটির কাছে যায় এবং কি হয়েছে জিজ্ঞেস করে। প্রথম দিকে নীরব থাকলেও আত্রেয়া জোর করায় লোকটি কান্নায় ভেঙে পড়ে এবং কাঁদতে কাঁদতে জানায় তার নাম মারুতি রাও এবং তার মেয়ের নাম দিব্যা। আগের দিন রাতে দিব্যা অর্থাৎ তার মেয়ে তাকে ফোন করে জানায় 3 জন লোক তাকে মারতে চায়। এরপর মেয়েটি আর কিছুই বলতে পারে না, কল কেটে যায়। এরপর মারুতি রাও দিশেহারা হয়ে পড়ে, বন্ধুদের সাথে নিয়ে অঙ্গুল পুলিশ স্টেশনে যায়। সেখানে পুলিশ জানায় একজন মেয়ের ডেড বডি পাওয়া গেছে। মেয়েটাকে রেপ করে খুন করা হয়েছে। লোকটি জানায় বডিটা তার মেয়ে দিব্যার ছিল। মেয়ের ফোন থেকে সন্দেহজনক 3টি নাম্বার নিয়ে পুলিশের কাছে গেলে পুলিশ তাকে সাহায্য না করে উল্টে তাকেই মিথ্যা মামলা দিয়ে অ্যারেস্ট করে। আত্রেয়া লোকটির গল্প শুনে ইমোশনাল হয়ে যায় এবং লোকটিকে হেল্প করতে রাজি হয়। পরদিন শিরিষ ও স্নেহা আত্রেয়াকে বেল করায়। জেল থেকে বেরিয়ে আত্রেয়া প্রথমেই মারুতি রাওয়ের দেওয়া নাম্বার 3টির খোঁজ নেওয়া শুরু করে। খোঁজ নিয়ে জানা যায় প্রথম নাম্বারটি অজয় নামের এক লোকের, দ্বিতীয়টি হার্ষ এবং তৃতীয়টি বসুধা নামের এক মেয়ের। অজয় এবং হার্ষের ঠিকানায় গিয়ে আত্রেয়া জানতে পারে দিব্যার খুনের রাতে তারা দুজনেই অঙ্গুলে ছিল। তাই তাদের প্রতি সন্দেহ আরও বেড়ে যায়। অন্যদিকে বসুধার ঠিকানা ও ফোন নাম্বার দুটোই ভুল। তাই আত্রেয়াকে বাধ্য হয়ে ওই ঠিকানার বাড়ির মালিকের ফোন নাম্বার জোগাড় করতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত বাড়ির মালিকের নাম্বারটাও অফ ছিল। তাই বসুধার কাছে পৌঁছানোর আর কোনো রাস্তাই ছিল না। এখন আত্রেয়া অজয় ও হার্ষার পেছনে পড়ে যায়। আত্রেয়া অজয়কে এবং স্নেহা হার্ষাকে ফলো করতে শুরু করে। আত্রেয়া ও স্নেহা জোকের মতো তাদের পেছনে লেগে যায়। এর মধ্যে একটি ঘটনা ঘটে যায়। স্নেহা হার্ষাকে ফলো করতে করতে এক দোকানে চলে আসে। সেখানে স্নেহা দেখে এক অচেনা লোক লুকিয়ে লুকিয়ে হার্ষাকে একটি ইনভেলপ দিচ্ছে। ঘটনাটি দেখে স্নেহা একটু অবাক হলেও কিছু না বলেই চুপচাপ ফলো করতে থাকে। এক মুহূর্তে দেখা যায় স্নেহা ও আত্রেয়া একই আইসক্রিম পার্লারে চলে আসে, অর্থাৎ অজয় ও হার্ষা একে অপরের সাথে দেখা করতে আসে।
কিছুক্ষণ কথা বলার পর দুজনেই চলে যায়। এরপর আর কি, কোনো উপায় না পেয়ে দুজনে বাড়ির পথে রওনা হয়। বাইকে করে বাড়ি ফেরার পথে হঠাৎ বাসুধার বাড়িওয়ালার কল আসে। বাইক থামিয়ে কল রিসিভ করে আত্রেয়া। বাড়িওয়ালা জানায় বাসুধা নামের কাউকে সে চেনে না। আত্রেয়া খুব টেনশনে পড়ে যায়, রাস্তায় দাঁড়িয়ে ভাবতে থাকে। হঠাৎ করে পাশের বাসস্ট্যান্ডে চোখ পড়তেই আত্রেয়া দেখে দিব্যা দাঁড়িয়ে আছে। আত্রেয়া অবাক হয়ে যায়। দিব্যার বাবা মারুতি রাও তো বলেছিল দিব্যা খুন হয়েছে, তার মানে কি দিব্যা বেঁচে আছে? আত্রেয়া দৌড়ে বাসস্ট্যান্ডের দিকে যায়, দিব্যাকে ডাকে, কিন্তু মেয়েটি জানায় সে দিব্যা নয় এবং তার সাথে তার বাবাও ছিল। এরপর আত্রেয়ার মনে পড়ে মারুতি রাও বলেছিল তাকে অন্য জেলে শিফট করা হবে। সাথে সাথে আত্রেয়া সেখানে গিয়ে জানতে পারে মারুতি রাও নামের কোনো কয়েদিকে আনা হয়নি। এবার আত্রেয়ার ওই থানায় যায় যেখানে তার সাথে মারুতি রাওয়ের দেখা হয়েছিল। সেখানে পুলিশ জানায় লোকটির নাম মারুতি রাও নয়, গোপালাম, আর নেশায় করে রাস্তায় পড়ে থাকার জন্য তাকে গ্রেফতার করা হয়েছিল। আত্রেয়া বুঝতে পারে না একজন অচেনা লোক কেন তাকে নিজের ব্যাপারে মিথ্যে কথা বলল। সত্য উদ্ঘাটনের জন্য আত্রেয়া অঙ্গুল যায়, সেখান থেকেও নিরাশ হয়ে আসতে হয়। অঙ্গুল পুলিশ জানায় ওই দিন কোনো মেয়ের বডি পাওয়া যায়নি। কিছু বুঝতে না পেরে আত্রেয়াও স্নেহা অঙ্গুল থেকে ফিরে আসছিল। মাঝপথে ধাবায় দাঁড়ায়। ধাবার টিভিতে নিউজে দেখতে পাই আজাই খুন হয়েছে। আর যেহেতু কিছুদিন ধরে আত্রেয়া আজাইকে ফলো করছিল, তাই পুলিশের সন্দেহ সবার প্রথমে আত্রেয়ার উপরেই যায়। এমন সময় পুলিশ এসে আত্রেয়াকে অ্যারেস্ট করে। জেলে শিরিষ ও স্নেহা দেখা করতে গেলে আত্রেয়া জানায় সে বুঝতে পেরেছে কেউ তাকে ফাঁসানোর চেষ্টা করছে এবং তাদের হার্ষার ব্যাপারে খোঁজ নিতে বলে। হার্ষার বাড়িতে গিয়ে দেখা যায় হার্ষাও খুন হয়েছে। আত্রেয়ার সন্দেহ হয় তিনজনের দুজনেই যখন মারা গেছে তখন ভাসুদাও বিপদে থাকতে পারে। শিরিষ আবারও কোনোভাবে আত্রেয়াকে বেল করায়। জেল থেকে বেরিয়ে যাওয়ার সময় দেখা যায় কেউ তাদের ফলো করছে। এরপর আত্রেয়া আর স্নেহা ওই সকল জায়গায় যায় যেখানে অজয় ও হার্ষা গিয়েছিল। সেখান থেকে আত্রেয়া জানতে পারে অজয় ও হার্ষা আত্রেয়ার মতো ভানকাটাচালাম ব্রিজের লাশের ব্যাপারে তদন্ত করছিল। এরপর আত্রেয়া অজয় ও হার্ষার বাড়িতে যায়। অজয়ের স্ত্রী তাদের একটি খাম দেয় যেখানে ভানকাটাচালাম এর বডির ব্যাপারে কিছু ইনফরমেশন ছিল। অন্যদিকে হার্ষার বাড়িতে কেউ না থাকায় আত্রেয়া ও স্নেহা হার্ষার বাড়িতে তল্লাশি নেয়। সেখানে তারা একটি প্যাকেট দেখতে পায় যা দোকানের মধ্যে কেউ লুকিয়ে হার্ষাকে দিয়েছিল। প্যাকেট খুলে আত্রেয়া অবাক হয়ে যায় কারণ সেখানে তার নাম ও ঠিকানা লেখা ছিল। প্যাকেট নিয়ে আসার সময় গাড়িতে কেউ আত্রেয়ার উপর হামলা করে। কোনো রকমে প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসে তারা। এর পরের সিনে দেখা যায় পুলিশের এক সদস্য আত্রেয়াকে হেল্প করতে এসেছে। আসলে জেলে আত্রেয়া যখন শিরিষ ও স্নেহার সাথে কথা বলছিল সেগুলো শুনে এই পুলিশের আত্রেয়ার উপরে ভরসা হয় এবং তিনি আত্রেয়াকে হেল্প করতে আসেন। যাই হোক, পুলিশের সাথে হার্ষাকে প্যাকেট দেওয়া লোকটির ব্যাপারে খোঁজ নিয়ে দেখা যায় সেও একজন পুলিশ। জিজ্ঞাসাবাদ করলে লোকটি জানায় হার্ষা আত্রেয়াকে ভানকাটাচালামের বডির কাছে দেখেছিল। পুলিশ আত্রেয়াকে অ্যারেস্ট করায় তার কাছে আত্রেয়ার ঠিকানা চেয়েছিল। তাই ওই প্যাকেটে করে পুলিশের লোকটি হার্ষাকে আত্রেয়ার ঠিকানা দেয়। ইতিমধ্যে থানায় এক বয়স্ক লোক আসে, কমপ্লেন করে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তার মেয়ের নাম ভাসুদা। আইডেন্টিফিকেশনের জন্য লোকটি জানায় তার মেয়ে ভাসুদার হাতে ছোটবেলা থেকেই একটি ট্যাটু আছে। ঠিক তখনই এক কনস্টেবল এসে জানায় একটি মেয়ের বডি পাওয়া গেছে। সঙ্গে সঙ্গে লোকটিকে মেয়েটির কাছে নিয়ে যাওয়া হলে লোকটি কান্নায় ভেঙে পড়ে এবং জানায় এই মেয়েটি তার মেয়ে ভাসুদা। অজয় ও হার্ষার পরে ভাসুদাকেও খুন হতে দেখে আত্রেয়া দিশেহারা হয়ে পড়ে। পরের সিনে দেখা যায় যে লোকটি এতক্ষণ আত্রেয়াকে ফলো করছিল আত্রেয়া তাকে ধরে ফেলেছে। জিজ্ঞাসাবাদ করলে লোকটি বলে সেও একজন গোয়েন্দা, তাকে কেউ হায়ার করেছিল আত্রেয়াকে ফলো করার জন্য। এখন আত্রেয়া বুঝে যায় এই সব কিছু হচ্ছে ভানকাটাচালাম ব্রিজের ডেড বডির জন্য। প্রথমে অজয় ও হার্ষা বডি দেখেছিল বলে তাদেরকে খুন করে আত্রেয়াকে ফাঁসানো হলো। এরপর আত্রেয়াকে খুন করে এই ছেলেটাকে ফাঁসানো হতো। এই পর্যায়ে শিরিষ আনআইডেন্টিফাইড বডির লিস্ট পাঠায়। লিস্ট খতিয়ে দেখার পরে আত্রেয়া বুঝতে পারে বেশিরভাগ বডি রেলওয়ে স্টেশন বা রেলওয়ে ব্রিজের কাছে পাওয়া যায় এবং খুব সম্ভবত বডিগুলো তামিলনাড়ু থেকে আসে। পরের দৃশ্যে দেখানো হয় আত্রেয়া তামিলনাড়ুতে যাওয়ার জন্য নিজের উপরে হামলার মিথ্যা নাটক করে, যাতে আসল মাস্টার মাইন্ডের চোখে ধুলো দিয়ে সে তামিলনাড়ুতে গিয়ে ইনভেস্টিগেশন চালু রাখতে পারে। তামিলনাড়ু গিয়ে আত্রেয়া সবার আগে গোপালাম ওরফে মারুতি রাওকে খুঁজে বের করে। গোপালামকে একটু ধমক দিতেই সে আসল সত্যি কথা বলে দেয়, যা শুনে আত্রেয়া সহ সকলের গায়ে কাঁটা দিয়ে ওঠে।
আসলে হিন্দু সম্প্রদায়ের মনে হয় কেউ মারা গেলে কাশীঘাটে তার অস্থি বিসর্জন দেওয়া হলে বেশি ভালো। কিন্তু অনেক গরিব লোক মৃত আত্মীয় স্বজনকে কাশী নিয়ে যেতে পারে না। তাদেরকে গোপালাম ও তার সাথীরা কাশী নিয়ে যাওয়ার নাম করে বডি নিয়ে যায় এবং এক নির্দিষ্ট জায়গায় কয়েক ঘন্টা রেখে পরে আবার ভ্যানে করে নিয়ে গিয়ে ট্রেনে থেকে ফেলে দেয়। আত্মীয় স্বজনরা সন্দেহ করে না কেন জিজ্ঞেস করায় গোপালাম জানায় আত্মীয় স্বজন আসার আগেই তারা বাড়ির লোককে উল্টোপাল্টা বুঝিয়ে বডি নিয়ে আসে। কথাটা শুনে আত্রেয়ার খটকা লাগে যে তার মায়ের সাথেও এমনই হতে পারে। মুভির শুরুতেই আমরা দেখেছিলাম মায়ের মৃত্যুর কথা শুনে আত্রেয়া তাড়াতাড়ি বাড়ি গেলেও মাকে দেখতে পায় না। আত্রেয়া তাড়াতাড়ি মামার কাছে কল দিয়ে জানতে পারে তার ধারণাই সঠিক, তার মায়ের সাথেও এমনই হয়েছে। এর পরের সিনে আত্রেয়া সহ বাকিরা বসে চা খাচ্ছিল। আত্রেয়া মায়ের কথা ভেবে ইমোশনাল হয়ে পড়েছিল। হঠাৎ চায়ের কাপে নিজেদের ঠোঁটের ছাপ দেখে আত্রেয়ার কাছে সব জট খুলে যায়। সে বুঝে যায় মিথ্যে কথা বলে কিছু ডেড বডি নিয়ে এসে রেল লাইনে ফেলার কারণ কি। আত্রেয়া সবাইকে এক্সপ্লেন করে কেউ মারা যাওয়ার পর তার শরীরের অক্সিজেন লেভেল কমে যাওয়ার আগ পর্যন্ত তার ফিঙ্গারপ্রিন্টস কালেক্ট করা যায়। এই ফিঙ্গারপ্রিন্টস দিয়ে যে কোনো ইল্লিগাল কাজ করা যায়, যেমন মার্ডার, ভোট চুরি, ফেক আইডি কার্ড তৈরি, টেররিস্ট অ্যাটাক ইত্যাদি খুব সহজেই করা যায়। ধরা পড়ারও কোনো চান্স থাকে না, কারণ যার ফিঙ্গারপ্রিন্টস সে তো মৃত। যে বা যারা গোপালামকে দিয়ে এসব করাচ্ছিল তাদের শুধু ফিঙ্গারপ্রিন্টসের প্রয়োজন। যেখানে গোপালাম বডি নিয়ে গিয়ে কয়েক ঘন্টা রাখত সেখানেই ফিঙ্গারপ্রিন্টস কালেক্ট করা হতো। সব শুনে স্নেহা সহ সবাই হতবাক হয়ে যায়। এরপরে আত্রেয়া স্নেহা ও পুলিশ অফিসারকে অজয় ও হার্ষার কলেজে পাঠায়। সেখান থেকে স্নেহা জানতে পারে অজয়, হার্ষা ও বসুধা ক্লাসমেট ছিল আর তারা রিলিজিয়াস ক্রাইমের সম্পর্কে রিসার্চ করছিল। এবং সেখান থেকে স্নেহা তাদের কলেজের একটি গ্রুপ ফটো নিয়ে আসে। ফটো দেখে আত্রেয়া মুচকি হেসে ওঠে, কারণ সে বুঝে গেছে আসল অপরাধী কে। আত্রেয়া বলে ভাসুদার বাবা বলেছিল ভাসুদার হাতে ছোটবেলা থেকে একটি ট্যাটু আছে, তাহলে এই ফটোতে ট্যাটু নেই কেন? সবাই ফটো দেখে বুঝতে পারে যে আসল কালপ্রিট ভাসুদা ও তার বাবা। এরপর আর কি, আত্রেয়া ও তার টিম ভাসুদার এনজিওতে যায় এবং তাদেরকে অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পর সব সময়ের মতো আত্রেয়া তাদের সাথে সেলফি তোলে। শেষ দৃশ্যে দেখা যায় আত্রেয়া তার মায়ের কবরে দাঁড়িয়ে আছে। সে জানে তার মা এখানে নেই, কিন্তু তবুও এতদিন যখন সে এখানেই মায়ের কবর ভেবে এসেছে তাই এখনও সেটাই বিশ্বাস করতে চায়। এই বলে চোখের পানি মুছে গাড়ি নিয়ে চলে আসে। এখানেই সিনেমার শেষ হয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।